This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. কীভাবে সম্ভব এটা? ভিখারিগুলো দিয়ে খেতে পায় না ঠিক করে, এখানে ওখানে ভিক্ষা চেয়ে বেড়ায়। 30 বিলিয়ন ইনভেস্ট করবে, কারণ বাংলাদেশের মতো জায়গা থেকে কেউ সফল হতে পারবে না। ওখানে থাকলে ওই গার্মেন্টস সেলাই করতে হবে। গার্মেন্টস সেলাই করো, মাছ ধরো, ফাঁক পেলে বদার টপকে এদিকে চলে আসো, এদিকে সরকার সুবিধা নাও, ব্যাস মজ করো। এই হচ্ছে বাংলাদেশিদের জীবন। ওখানে করতে পারতো, কিন্তু করেনি কেন জানিস রে ছাগলের দল? তাহলেও কি 30 বিলিয়ন ডলারের মতো একটা বিশাল অর্থ বাংলাদেশে ইনভেস্ট করার ঝুঁকি নিতেন? বন্ধুরা, বাংলাদেশিরা খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে। এটা বর্ডার নিয়ে নয়, এটা অন্য বিষয়। বাংলাদেশি হয়ে ভারতে ইনভেস্টমেন্ট করেছে একজন, মানে এক বাংলাদেশি ব্যবসায়ী ভারতে 2030 সালের মধ্যে 30 বিলিয়ন ডলার ইনভেস্ট করবে। 30 বিলিয়ন ডলার। বর্তমানে বাংলাদেশে রিজার্ভ এত নেই, সেই টাকা ইনভেস্ট হবে ভারতে, তাও করবে একজন বাংলাদেশি। ভাবা যায়? ভিখারিরা ভারতে ইনভেস্ট করছে। অবশ্যই ভিখারির জন্য হোক কি বড় লোকের জন্য হোক, ভারত হলো সেফেস্ট ডেস্টিনেশন, এটা সকলের জন্য সেফ। কিন্তু ভিখারি হয়ে কি করে ইনভেস্ট করছে? আমি তো জানতাম বাংলাদেশে শুধু ভিখারি আছে, কোনো বিলিনিয়ার আছে। বাংলাদেশে কোনো বিলিনিয়ার বাস করে, এটা আমি সত্যিই জানতাম না। আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল যে একজন বাংলাদেশি হয়ে ভারতে ইনভেস্ট করবে, তাও আবার 30 বিলিয়ন ডলার। মানে এটা শুনতে অবাস্তব। কীভাবে সম্ভব এটা? ভিখারিগুলো দিয়ে খেতে পায় না ঠিক করে, এখানে ওখানে ভিক্ষা চেয়ে বেড়ায়। 30 বিলিয়ন ইনভেস্ট করবে, এটা খুবই শকিং ব্যাপার একটা। তখন আমি রিসার্চ করতে বসি। রিসার্চ করে দেখলাম এই ইনভেস্টমেন্ট নিয়ে এই জুন মাসেই 2-3 দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এক বাংলাদেশি দেখাও করে গিয়েছে। তাহলে কী হলো ব্যাপারটা? বাংলাদেশি ভারতে ইনভেস্ট করবে, তা আবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গিয়েছে। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে মানে নিশ্চয়ই সেটা ভুলভাল নিশ্চয়ই নয়। এরকম ইনভেস্টমেন্ট করার কোনো সম্ভাবনা আছে জেনেই প্রধানমন্ত্রী গিয়ে দেখা করেছেন, নয়তো নিশ্চয়ই দেখা করতেন না। তখন আমি একটু সিরিয়াস হয়ে গেলাম, ঠিক আছে? কারণ এই ধরনের ভুয়া খবর ইন্টারনেটে খুব ভালো ছড়ায়, দ্রুত ছড়ায়। যেমনটা ছড়িয়েছে বাংলাদেশকে ছুরি মেরেছে ভারত, বাংলাদেশি হয়ে ভারতে ইনভেস্টমেন্ট করছে এক বাংলাদেশি ব্যবসায়ী। এই ধরনের অনেক খবর দেখলাম ছড়িয়ে বেড়াচ্ছে, লাফালাফি করে বেড়াচ্ছে। আমি একটু ডিপে ঢোকার চেষ্টা করলাম। ডিপে ঢুকতে গিয়ে প্রথমে সার্চ করলাম বাংলাদেশের বর্তমানে ধনী ব্যক্তিকে, কে বাংলাদেশ সবচেয়ে ধনী ব্যক্তি রয়েছে বর্তমানে যারা বাংলাদেশে থাকে। বাংলাদেশে কোনো ধনী ব্যক্তি থাকতে পারে, বিলিয়নিয়ার থাকতে পারে, এটা আমি জানতাম না। আমি চেষ্টা করলাম খুঁজতে। তখন দেখলাম ইন্টারনেট আমাকে দিচ্ছে মোহাম্মদ আজিজ খান বলে একজন মানুষ, যিনি হচ্ছেন ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান অফ সুমিত গ্রুপ। উনি হলেন বর্তমানে বাংলাদেশের অফিসিয়াল বিলিয়নিয়ার। এর ছাড়াও আরও কিছু নাম পেয়েছি যারা বর্তমানে কেউ গালফে থাকে, কেউ অন্য কোথাও থাকে, কিন্তু বাংলাদেশের জন্য অফিসিয়াল একজন নাম ইন্টারনেট বার করে দিল, যার নাম মোহাম্মদ আজিজ খান। ইনিও আবার সিঙ্গাপুরের বাসিন্দা, মানে সিঙ্গাপুরে থাকেন, মাঝে মাঝে হয়তো আসেন, সিঙ্গাপুরেই থাকেন। এনার নেটওয়ার্থ হচ্ছে 1.1 বিলিয়ন ডলার। এখন বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি যার নেটওয়ার্থ 1 বিলিয়ন ডলার এবং সে ইনভেস্ট করছে 30 বিলিয়ন ডলার, কীভাবে সম্ভব? তখন আমি একটু রিসার্চ করলাম। তখন আমি দেখলাম বাংলাদেশ যে ব্যক্তির কথা বলছে, মানে বাংলাদেশের মিডিয়া যে ব্যক্তির কথা বলছে, বা যে ব্যক্তি ভারতে এসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলে গেছেন, ইনভেস্টমেন্টের কথা বলে গেছেন, উনি বাংলাদেশি বংশোদ্ভূত, মানে ওনার জন্মটা বাংলাদেশে হয়েছে। উনি বর্তমানে থাকেন অস্ট্রেলিয়াতে। তিনি 18 বছর বয়সে অস্ট্রেলিয়া চলে যান। ওখানে থেকে উনি উচ্চশিক্ষা লাভ করেন। সিডনি টেকনোলজি ইনস্টিটিউটে উনি লেখাপড়া করেছেন। ওনার জন্ম হয়েছে 1979 বা 80 দশকে।
আমি ভাবলাম ইনি একজন বাংলাদেশি হয়ে সিট নিতে গিয়ে একজন বিলিনিয়ার হয়ে গেলেন। কি করে হলেন? অস্ট্রেলিয়া গিয়ে কি উনি ওখানেও ঘাপলা কিছু করলেন নাকি? তখন আমি দেখলাম ইনি সিকটেল এবং ফুজিটসু নামক কোম্পানিতে কাজ করতেন। এই কোম্পানিগুলি মূলত টেলিকমিউনিকেশন কোম্পানি, মানে টাওয়ার ফাওয়ার হ্যান ত্যান এসবের কোম্পানি। এখানে উনি কাজ করতেন এবং নিজের সর্বস্ব মানে যা ছিল জমানো সেই পুঁজি পাটলা দিয়ে 2015 সালে এয়ার ট্রাঙ্ক নামে একটি অস্ট্রেলিয়ান ডাটা সেন্টার স্থাপনা করেন। যেহেতু উনি অস্ট্রেলিয়াতে, তাই এর কোম্পানিটাও অস্ট্রেলিয়াতে উনি রেজিস্টার করেন এবং $16 বিলিয়ন দিয়ে ব্ল্যাকস্টোন নামক একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এটা কিনে নেয়। বর্তমানে মালিক ব্ল্যাকস্টোন এবং এই এয়ার ট্রাঙ্ক কোম্পানির সিইও হচ্ছেন এই বাংলাদেশি বিলিয়নিয়ার, বাংলাদেশি বংশোদ্ভূত বিলিয়নিয়ার। কারণ বাংলাদেশের মতো জায়গা থেকে কেউ সফল হতে পারবে না। ওখানে থাকলে ওই গার্মেন্টস সেলাই করতে হবে। গার্মেন্টস সেলাই করো, মাছ ধরো, ফাঁক পেলে বদার টপকে এদিকে চলে আসো, এদিকে সরকার সুবিধা নাও, ব্যাস মজ করো। এই হচ্ছে বাংলাদেশিদের জীবন। আর এনার নাম কি জানেন? এনার নাম হচ্ছে রবিন খুদা। এনার বর্তমান নেটওয়ার্থ হচ্ছে $2.1 বিলিয়ন। এই হচ্ছে ব্যাপার। ইনি অস্ট্রেলিয়ায় থাকেন এবং এনার একটি বউ আছে এবং 2টি মেয়ে আছে। যেহেতু ওটা অস্ট্রেলিয়া, ওখানে একটি বই হয়তো গ্রান্টেড, তাই একটি বই আছে, নইলে হয়তো আরও বেশি বউ হতে পারত। যাই হোক, এখন কথা হচ্ছে যে যেহেতু এই এয়ার ট্রাঙ্ক কোম্পানির মালিক হচ্ছেন ব্ল্যাকস্টোন, এই ব্ল্যাকস্টোন হচ্ছে আমেরিকার একটি কোম্পানি যারা পুরো বিশ্বজুড়ে প্রায় $1.2 ট্রিলিয়ন অ্যাসেট ম্যানেজমেন্ট করে। এবারে বুঝতে পারছেন ইনভেস্টমেন্টটা কে করেছে? এই রবিন খুদা করেনি, করেছে ব্ল্যাকস্টোন। আচ্ছা, এই ইনভেস্টমেন্টটা তো বাংলাদেশও করতে পারতো, মানে তাদের দাবি আমাদের এখানে করতে পারতো। যেহেতু রবিন খুদা আমাদের এখানকারই লোক, মানে আমাদের এখানে জন্মেছে বড় হয়েছে, তাদের উনি তো এখানেই করতে পারতো। কিন্তু ভারতে গিয়ে করলো কেন? ওখানে করতে পারতো কিন্তু করেনি কেন জানিস রে ছাগলের দল? ওখানে করলে দেখা যাবে যে এইসব মালগুলো ঢোকাবে ডেটা সেন্টার বানানোর জন্য, অনেক দামি দামি তো জিপিইউ থাকে, সিপিইউ থাকে, কম্পিউটার থাকে, অনেক কেবিল থাকে। আজকে বানাবে, কালকে তো চুরি হয়ে যাবে, কোনো সিকিউরিটি নেই। তাছাড়া তোদের যে ডেটা সেটা তো আমাদের এখানে সেভ থাকে। উনি তো চেঁচামেচি করে কী আছে, তোদেরকে বলবে না 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 তোমার ডেটা সেভ আছে, দেখা যাবে এখানে সব আছে, আমরা সেভ করে নেবো। ও তো চেঁচামেচি করে কী আছে, সার্ভিস দিয়ে মতলব না। মোবাইলে যা দেখবি দেখ না, কে না করেছি, কিন্তু তার ডেটা সেন্টার তোদের লাগবে। ডেটা সেন্টারে কী করবি? থাকুক এখানে, ইউজ করবি তোরা, মজ করবি তোরা। তোদের ওখানে কেন ইনভেস্ট করতে যাবে? তোরা ইনভেস্টমেন্টের যোগ্য। সে যতই তোদের রবিন খুদা থাকুক যাই থাকুক, তোরা কি ইনভেস্টমেন্টের যোগ্য? বা কে তোদের ওখানে ইনভেস্টমেন্ট করতে যাবে? এই রবিন খুদা যদি একা থাকতো, ধর আমি মেনে নিলাম হাইপোথেটিক্যালি এই রবিন খুদাই এই এয়ার ট্রাঙ্ক কোম্পানির মালিক, তাহলেও কি ইনি $30 বিলিয়ন মতো একটা বিশাল অর্থ বাংলাদেশে ইনভেস্ট করার ঝুঁকি নিতেন? যে দেশটাই ঝুঁকিতে রয়েছে সে দেশে কে ইনভেস্টমেন্ট করতে যাবে? কেউ করবে? তাহলে কোন লজ্জায় বলিস আমাদের এখানেও ইনভেস্টমেন্টটা হতে পারতো, যেটা ভারতে চলে গেল? কেন বলছিস? যদি এই ধরনের ইনভেস্টমেন্ট তোদের দিকেও চাস, তাহলে তোদের যেটা করতে হবে সেটা হচ্ছে সবার আগে নিজেকে বদলাতে হবে, নিজেকে পুরোপুরি ট্রান্সফর্ম করতে হবে, বদলে ফেলতে হবে। তাহলেই হয়তো তোদের জীবনে উন্নতি আসবে, আর নইলে এইভাবেই লাত খেতে হবে। বুঝতে পারলি? নো ইনভেস্টমেন্ট, অনলি গালাগাল। বুঝতে পারলি? বাংলাদেশ শালা কাংলুসের দল, এরা নেবে ইনভেস্টমেন্ট, ছাগল শালা। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, ভালো লাইক করবেন, আমার চ্যানেলের জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।